২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হবে আজ। এরই মধ্যে বাজেট সম্পর্কে সব পক্ষের মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করা হয়েছে, যার ভিত্তিতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে। গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যার আকার ৭,৯০,০০০ কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি ২,২৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬%। আগামী অর্থবছর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আগামী ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। এর মধ্যে পরিচালন করা এবং আত্মপ্রকাশের প্রায় ৪ মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আজ নির্বাচন কমিশনে আবেদন করছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দলের পক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সব শর্তই পূরণ করেছে এনসিপি। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর কাজও শেষ। বিধি মোতাবেক নিবন্ধনের আবেদনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আশা দেখছেন দলটির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে এনসিপি আরও জানায়, অভ্যুত্থানকে কার্যকর রূপ দিতেই তাদের আত্মপ্রকাশ। জানানো হয়, দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের বিরুদ্ধে যখন অবস্থান নেয়, তখন গুণগত পরিবর্তনে কাজ করে যাচ্ছে এনসিপি। এদিকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময়ও শেষ হচ্ছে আজ। এরপর আবেদনগুলো প্রাথমিক বাছাইয়ের জন্য শুরু করবে ইসি। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ রাতে চীন সফরে যাচ্ছেন বিএনপি নেতারা। ৯ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলছেন, এক সপ্তাহের এই সফর ভবিষ্যতে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে। চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার বারিধারায় চীনা দূতাবাসে যান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। তাদের সঙ্গে বৈঠক করেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লি ইউইন। বিএনপি নেতারা মনে করছেন, গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করবে এই সফর। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরে ঢাকা বেইজিং কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারের আশা তাদের। ওরা বিভিন্ন ওদের কিছু প্রজেক্ট দেখাবে, কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলা তাদের আমাদের কাছে বর্ণনা করবে। আমরা কিছু কথা বলবো আমাদের দেশ সম্বন্ধে, আমরা কি করতে চাই, কিংবা বিএনপি কি করতে চায়, সব কিছুই আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। চীনের সাথে রাষ্ট্রের সম্পর্ক তো আগাগোড়াই আছে, তো সেই সম্পর্ক তো থাকবেই। সেই সম্পর্কটা তারাও রাখবে, আমরাও এটাকে উন্নত করতে চেষ্টা করব, এবং সম্পর্কটা যাতে ভালো থাকে সেটা তো আমাদের দেখতেই হবে। এক সপ্তাহের সফরে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়। আমাদের বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা অতীতে দেখেছি চায়নার ভূমিকা আছে, এখনও বিশ্বাস করি ভবিষ্যতে ভূমিকা রাখবে এবং এখনও রাখছি। সেই ক্ষেত্রে আমাদের দলের তরফ থেকে এই যে একটা সফর, এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চায়না এবং বাংলাদেশের মধ্যে যে অব্যাহত সম্পর্ক, এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এটাই প্রথম সফর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ভিন্ন মত পোষণকারীদের ৩টি ধাপে গুম করা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে জানা গেছে, বাহিনীগুলো ৩ স্তরের পিরামিড ব্যবস্থায় গুমের আদেশ বাস্তবায়ন করত। গুমের পর হত্যা করা, জঙ্গি তকমা দেয়া সহ ৪ ধরনের পরিণতি হতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রচলিত আইনেই এসব গুমের ঘটনার বিচার সম্ভব, বলছেন মানবাধিকার কর্মীরা।
গত ৪ জুন প্রধান উপদেষ্টার গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে। 2009 থেকে 24 পর্যন্ত 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন গুমের ঘটনা তদন্তে এ কমিশন গঠন করে সরকার। প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত বিভিন্ন বাহিনী ও সংস্থার ভূমিকা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের ব্যক্তিদের 3টি ধাপে গুম করা হতো। সর্বোচ্চ স্তরে কৌশলগত নির্দেশনা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দ্বিতীয় স্তরে ছিলেন বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। আর তৃতীয় স্তরে বাহিনী ও সংস্থার সদস্যরা গুমের নির্দেশ বাস্তবায়ন করতেন। গুম করা ব্যক্তিদের হত্যা করা ছাড়াও জঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার দেখানো হতো। এছাড়া সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে সে দেশেও গ্রেপ্তার করা হতো। অল্প কিছু ক্ষেত্রে কোনো কিছু প্রকাশ না করার শর্তে তাদের ছেড়েও দেওয়া হতো। গুমের সাথে জড়িতদের বিচার প্রচলিত আইনে করা সম্ভব বলে মত মানবাধিকার কর্মীর। এখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আছে, মৃত্যুদণ্ড আছে এবং 10 বছর সশ্রম কারাদণ্ড আছে। একদম নির্দিষ্টভাবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হয়, শুধু প্রশাসনিকভাবে না, কয়েকটা জিনিস তারা বিচার করতে পারে। সুতরাং তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে নর্মাল যে বিচার প্রক্রিয়া তাতে নিয়ে আসা উচিত। গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো আগামীতে নির্বাচিত সরকারকেও মেনে চলার আহ্বান আইনজীবীদের। 9 থেকে যে 2024 পর্যন্ত যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে হয়েছে। আমরা সিগনেচার করেছি যে গুম খুনের আর জন্য কোনো কিছু ঘটবে না এই দেশে। একটা অপসংস্কৃতির যে একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে সেটা বন্ধ হবে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে প্রায় 2000 অভিযোগ বিশ্লেষণ করে গুমের শিকার 253 জনের তথ্য উপস্থাপন করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিনই অবৈধভাবে আসছে বিপুল পরিমাণ পণ্য। এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকেই চোরা কারবারে জড়িয়ে পড়ছেন বলছেন স্থানীয়রা। এদিকে সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অভিযান চালাতে হিমশিম খান বিজিবির সদস্যরা। গত 6 মাসে প্রায় 30 কোটি টাকার চোরাচালানের পণ্য আটক করেছে বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবেই ভারত থেকে দেশে আনা হচ্ছে চিনি, কয়লা, ওষুধ, কাপড়, প্রসাধনী, এমনকি মাদকদ্রব্য। সুনামগঞ্জের 6 উপজেলার মধ্যে সদর, দোয়ারাবাজার ও তাহিরপুরের 25টি পয়েন্টে সবচেয়ে বেশি চোরাচালান হয়। স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকেই ঝুঁকছেন চোরা কারবারে। বিজিবির অভিযানে পণ্য জব্দ হলেও মূল অপরাধীরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। যে যারা এই চোরাচালানের সাথে যুক্ত শ্রমিকরা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্যান্যভাবে অন্য পেশায় বা সরকারের তরফ থেকে পুনর্বাসন করার একটা ব্যবস্থা উদ্যোগ তারা নিতে পারেন। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং বিজিবির লোকবল বাড়াতে হবে। তো আমার কাছে মনে হয় বিজিবি এই জায়গাতে আরও কঠোর হওয়া প্রয়োজন এবং সীমান্ত যে টহলটা বা যে বিষয়টা এটা আরও জোরদার করা জরুরি। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে রয়েছে 28 বিজিবি ব্যাটালিয়নের 19টি বিওপি। সীমিত জনবলের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অভিযান চালাতে বেগ পেতে হয় বিজিবি সদস্যদের। আমাদের লোক জনবল বিভিন্ন জায়গাতে বৃদ্ধি করেছি এবং বিপি যদি আমরা আরও কিছু বৃদ্ধি করতে পারি সেক্ষেত্রে আমাদের যে আভিযানিক কার্যক্রম সেটি আরও আমরা ত্বরান্বিত করতে পারবো। চোরাচালানের সাথে জড়িতরা অন্য পেশায় আসতে চাইলে দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জানালেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের বলে যে এই বিষয়ে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি করতে চাই, সেটা যদি তারা আমাদের জানান, আমরা উপযুক্ত প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের জন্য আমাদের যে সাধ্য আছে, আমাদের সাধ্যের মধ্যে যে উদ্যোগ নেওয়া সম্ভব সেই উদ্যোগ আমরা নিই। গত 6 মাসে জেলার বিভিন্ন সীমান্তে প্রায় 30 কোটি টাকার ভারতীয় পণ্য আটক হয়েছে। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত আছে, জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আকাশে মেঘ জমলেই আতঙ্ক দেখা দেয় কুমিল্লার গোমতী নদী তীরের বাসিন্দাদের মধ্যে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই এই বছর আবারও বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। সাগরে নিম্নচাপ বা টানা বৃষ্টির পূর্বাভাস দেখলেই কপালে পড়ছে শঙ্কার ভাঁজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। টানা বৃষ্টি হলেই বন্যার আশঙ্কায় থাকেন গোমতী নদী পাড়ের বাসিন্দারা। গেল বছর অতিবৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ায় হঠাৎই বিপদসীমা অতিক্রম করেছিল পানির উচ্চতা।
2024 সালের 22 আগস্ট রাতে গোমতী নদীর পানি 113 সেন্টিমিটার উপরে উঠে যায়। বাঁধ ভেঙে ডুবে যায় শতাধিক গ্রাম, ফসলি জমি। ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয় ওই এলাকার বাসিন্দাদের। নদীর ভিতরে যারা আছে তারা কিন্তু আতঙ্ক এখনই আরম্ভ হয়ে গেছে। যখন বৃষ্টি হইতে আছে তারা কিন্তু আতঙ্ক দিন দিন বাড়তে আছে। ভয় তো লাগবে, ভয় দিয়ে কি করবো, থাকতে হইব, অবশ্যই অনেক। কোথায় যাব, যাবার জায়গা নেই। আমরা খুব আতঙ্কের মধ্যে, রাতে ঘুম হয় না আমাদের, আমরা খুব টেনশনে আছি এগুলো নিয়ে, কখন গুমতির পানি বেড়ে যায়, কখন আমাদের ঘরবাড়ি আবার চলে যায় আগের মতন। তবে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে এখনও গোমতী নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নেই। মেরামত করা হয়েছে বুড়বুড়িয়া বাঁধ, চলছে অন্য বাঁধগুলোর কাজও। আপাতত এই সপ্তাহ বা এক দুই সপ্তাহের মধ্যে নাই, কিন্তু আসলে ওই অগাস্ট মাসে কি হবে বা বর্ষাকালে পুরোপুরি ভরা বর্ষা কী হবে এই ফোরকাস্টিংটা এত আগে দেওয়া সম্ভব না। তবে আমাদের আগে গোমতী সিস্টেমে ফোরকাস্টিং সিস্টেমটা ছিল না, এবার নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমরা পূর্বাভাস পাবো আগেভাগে। প্রশাসন বলছে এবছর নদীর পানির উচ্চতা সম্পর্কে নিয়মিত তথ্য দেয়া হচ্ছে স্থানীয়দের। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিও নেওয়া হয়েছে। যে অংশগুলোতে আমরা মনে করছি যে আশঙ্কা রয়েছে বন্যার পানি ঢোকার, সেই অংশগুলো আমরা ভিজিট করেছি এবং মেইনটেনেন্স কার্যক্রম আমরা ওখানে আগে থেকে নিয়েছি এবং যেন বন্যার পানি প্রবেশ করতে না পারে বাঁধ ভেঙে আমরা সতর্ক রয়েছি এই বিষয়ে। উপকূলীয় জেলা না হলেও এখন কুমিল্লার মানুষ প্রতিদিনই নজর রাখছে আবহাওয়ার খবরের দিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিপূর্ণ আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমাদের হলগুলোতে নিরাপত্তার যে অভাব, আমাদের হলগুলো যেহেতু সংস্কার প্রয়োজন, এই জন্য আমাদের আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা তো আর মৃত্যু ঝুঁকি নিয়ে হলগুলোতে থাকবো না। আমরা পড়তে বসি, দেখা যাচ্ছে উপর থেকে প্লাস্টার খসে পড়ছে, অথবা আমরা ঘুমাবো যে এ নিরাপত্তাও নাই। তো যে কোনো একটা ভূমিকম্প অথবা যে কোনো ধরনের একটা দুর্যোগ আসলে দেখা যাবে যে পুরা হল কোল্যাপ করার মতো অবস্থা। শনিবার দুপুরে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পুরনো আবাসিক হল ও একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি জানান তারা। এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি, এটার জন্য যেটা বাধাদায়ক হয় আমরা বলে দিচ্ছি, আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম। যে আমাদের হল খালি করতে বলার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একমত যে আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি, ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে কলেজের অধ্যক্ষ জানান সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে তুলব, সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুত। আমরা ছাত্রদের দাবির সাথে একমত, আমি ওই ঝুঁকিতে থাকতে চাই বলে। সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, বলা হয়েছে যে কর্তৃপক্ষ বলেছিলেন যে বেলা 12টার মধ্যে হল ত্যাগ করার কথা শিক্ষার্থীদের, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের 5 দফা দাবি যত পর্যন্ত আদায় না হবে তারা হল ছাড়বেন না। মাত্র তো 2 ঘন্টা বাকি আছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আচ্ছা, প্রথম বিষয় হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন একাডেমিক ভবন ঘুরে ফজলে রাব্বি হলের সামনে এসেছি। এখানে আমরা এসে যেটা দেখেছি যে ইন্টার্নি যে চিকিৎসকরা রয়েছে তারা এটার আওতামুক্ত রয়েছেন এবং যারা ফাইনাল প্রফ দিচ্ছেন, অর্থাৎ যারা 19 এবং 20 সেশনে ফাইনাল প্রফের পরীক্ষা আজকে যাদের চলমান, তারা এখনও বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের যে হলে সেই হলে এখনও আছেন।
এবং অন্যান্য স্টুডেন্টরা আমরা 3rd ইয়ার এবং 4th ইয়ার আমরা এখন আছি ফজলে রাব্বি হলের 4th তলায়। 4th তলায় আমরা 2nd ইয়ারের কিছু ছেলে 2জন স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তারা এখানে এসেছেন এবং তারা আছেন এবং তারা বলছেন যে তারা হল ছাড়বেন না। আমরা 2nd ইয়ারের এক স্টুডেন্টের প্যারেন্টস বা অভিভাবককে আমরা এখানে দেখেছি, উনি আসছিলেন বাট ওনারা আনুষ্ঠানিকভাবে যাবেন না। আমরা যতটুকু জেনেছি তারা এখান থেকে যাবেন না, তারা থাকবেন। তবে 4th তলায় আমরা ফজলে রাব্বি হলের 4th তলায় যেই বিষয়টি দেখতে পাচ্ছি, আপনাদের যদি দেখাতে চাই, এইটি হচ্ছে ফজলে রাব্বি হলের একটি করিডোর। এইখানে দেখেন এই যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো এই যে পিলারটি, সেই পিলারটি এখানে ভাঙা এবং তার যে রড, এই রড কিন্তু এখনই বেরিয়ে আসছে, এই যে রড বেরিয়ে আসছে। এটি হচ্ছে ফজলে রাব্বি হলের 4th তলার যে করিডোর, সেই করিডোরের রডটি, এটা চাইলেই বেরিয়ে আসছে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখছি যে এর আগেও স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে এর আগেও তারা যখন অনেকবার হল এর কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিমেন্টের একটি আস্তর দিয়ে যাতে ফাটাটি না দেখা যায় সেই ব্যবস্থা করার কথা হয়েছে। এবং আগেও আমরা বিভিন্ন হলের রুমেগুলোতে যেখানে আপনার কাছে 7 মাস আগে তো সরকারের গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছিল, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই বিষয়ে কেন উদাসীন, কেন তারা উদ্যোগ নিচ্ছেন না, জানা গেছে? একেবারে উদাসীন আমরা বলবো না, কারণ হচ্ছে তারা তো তাদের যেই আইওয়াশ যে ওয়ার্কস, যে বাড়ি অর্থাৎ কিছু প্লাস্টারের আস্তরণ দেওয়া, সেইটা করে যাচ্ছেন। আর আপনি জানেন যে গণপূর্ত অধিদপ্তর বা সরকারি যে বিষয়গুলো হোক, সেটি আসলে যারা এখানে থাকবেন, যে স্টুডেন্টরা এখানে থাকবেন, তাদের আসলে এখানে কিছু যায় আসে না। তারা একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ চান। এবং আমরা এইখানে যে 4 তলার বাম পাশে, আমাদের বাম পাশে যে বাথরুমটি রয়েছে, সেখানে দেখলাম যে পুরো উপরের ছাদ খুলে পড়ে গেছে। এবং স্টুডেন্টরা বলছিল যে ঈদের যে ছুটি রয়েছে, ঈদের ছুটির সময় তারা এখানে পরে এসে দেখেন যে এখানে আস্তরণ খুলে পড়ে রয়েছে। এবং আমি যদি দেখি আবার হাতের ডান পাশে যদি দেখাতে চাই, যে এই হয়তো 2-1 মাস আগে এখানে রিপেয়ার করা হয়েছিল, কিন্তু ওই রিপেয়ারটি থাকেনি, সেটিও আসলে ভেঙে যাচ্ছে। এবং তার আগে যে মেইন কলাম বলা হয়, সেই কলামও কিন্তু ভেঙে সেটির রড বেরিয়ে আসছে। তো আমাদের স্টুডেন্টদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে তারা এখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এবং তবে তারা বলছেন যে তারা যেহেতু আন্দোলন পর্যায়ে রয়েছেন, সে কারণে তারা এই আন্দোলন শেষ না করে আসলে এখান থেকে যাবেন না। এবং তারা এখানে অনেকেই আছেন যে তাদের নিয়মিত পড়ালেখা করতে হচ্ছে, তারা এখন তাদেরকে কেউ টিউশনি রয়েছে, তারা হঠাৎ করেই আসলে হল ভ্যাকেন্ট দেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নেই। তবে যে আপনি যে বলছিলেন যে 2 ঘন্টা সময় আছে, সেই 2 ঘন্টার সময় আসলে যে তোড়জোড়, সেই তোড়জোড় এখনো দেখা যাচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি হলের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।